আজকে আমরা সোশ্যাল ফরেস্ট্রির যে ফরেস্ট রিসোর্স সেগুলি আলোচনা করব। রিজনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ভারতের যে জিওগ্রাফি পড়ছিলাম, ভারতীয় জিওগ্রাফি, তার আজকে 66 নম্বর পার্ট, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের জিওগ্রাফির এমসিকিউ প্রশ্নর। তো আজকে আমরা ফরেস্ট রিসোর্স বা বন সম্পদ এগুলি সম্পর্কে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। আজকে 5 নম্বর পার্ট। প্রথম প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের কত শতাংশ বনভূমি হিসাবে ঘোষিত করা আছে? ভারতের মূল ভূখণ্ডের কত শতাংশ বনভূমি রয়েছে? 24%, 19.4%, 21.7%, 24.6%। আমরা যে ভারতের মোট বনভূমি, সে বনভূমি হচ্ছে 24.6%। ভারতের মোট বনভূমি হচ্ছে 24.6%। উত্তর ডি, 24.6%। সোশ্যাল সার্ভে অফ ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, এই FSI, এই ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া 2021 সালে বনভূমির যে রিপোর্ট, এই রিপোর্ট অনুযায়ী আমাদের ভারতের বনভূমি রয়েছে 24.6%। আমাদের মূল ভূখণ্ডের 24.6%, মানে 1/3 নয়। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে ভারতের সর্বাধিক বনভূমি আছে বা বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি কোন রাজ্যে এরিয়া ওয়াইজ? অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। উত্তর সি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে এরিয়া ওয়াইজ সবচেয়ে বেশি আমাদের বনভূমি রয়েছে। তো সবচেয়ে বৃহত্তম বনভূমি রয়েছে মধ্যপ্রদেশে, 77,000। এই 77,000 বর্গ কিমি যে এরিয়া ওয়াইজ, সেটি সবচেয়ে বেশি আছে মধ্যপ্রদেশে। উত্তর সি। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে শতাংশ হিসাবে সর্বাধিক বনভূমি রয়েছে? মানে কোনো রাজ্যের গোটা টোটাল এরিয়ার 90% বা 80% এরকম সবচেয়ে বেশি কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি আছে শতাংশের হিসাবে? এরিয়া হিসাবে আমরা দেখলাম কত, মধ্যপ্রদেশে। শতাংশ হিসাবে কোথায় আছে? অপশন এ মেঘালয়, অপশন বি মিজোরাম, অপশন সি সিকিম, অপশন ডি হচ্ছে কেরালা। উত্তর হচ্ছে অপশন বি, মিজোরাম। মিজোরামে সবচেয়ে বেশি এরিয়া বলছি, শতাংশ ওয়াইজ সবচেয়ে বেশি আছে, বনভূমি রয়েছে, প্রায় 85%। মিজোরামে প্রায় 85%, তার টোটাল এরিয়ার 85% বনভূমিতে আচ্ছাদিত রয়েছে। 4 নম্বর প্রশ্ন, ভারতের বন সংরক্ষণ আইন কোন সালে কার্যকর হয়? ভারতের বন সংরক্ষণ আইন সেটি কোন সালে কার্যকর হয়েছিল? 1952 সালে, 1976 সালে, 1980 সালে, 1990 সালে? 1976 সালে। বন সংরক্ষণ আইন, ফরেস্ট কনজারভেশন আইন, এটা হচ্ছে 1980 সালে। উত্তর সি, 1980 সালে ইন্ডিয়ান ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980 সালে এটি প্রেরণ করা হয় বা প্রেরিত করা হয় 1980 সালে। উত্তর সি হবে। 5 নম্বর প্রশ্ন, কোনটি নয় একটি বন টাইপ বা বনভূমির টাইপ নয়? কোনটি প্রধান বনভূমি কোনটি নয়? হচ্ছে উষ্ণমন্ডলীয় পর্ণমোচী, তৃণভূমি বন, তিলক নুজ্জ বন, নিরালোক নুজ্জ বন, কাঁটাযুক্ত বন। তো হচ্ছে তৃণভূমি, এটি কোনো বনের টাইপ নয়। উত্তর বি। পরবর্তী প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের প্রধান বন টাইপ কি? কোন টাইপের এখানে বন পাওয়া যায়? কোন ধরনের বন? শুষ্ক পর্ণমোচী বন, ম্যানগ্রোভ বন, শীতল নুজ্জ বন, বর্ষার বন। উত্তর বি, ম্যানগ্রোভ বন। সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ বন পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, রিজার্ভ ফরেস্ট শব্দটির অর্থ কি? যেখানে মানুষ প্রবেশ করতে পারে না, যেখানে চাষ করা হয়, সরকার কর্তৃক বন সংরক্ষিত বন, পিকনিকের জায়গা। রিজার্ভ ফরেস্ট হচ্ছে যেখানে সরকার কর্তৃক এই বনটি সংরক্ষিত। উত্তর সি, সরকার কর্তৃক সংরক্ষিত বন হচ্ছে রিজার্ভ ফরেস্ট। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে কাঁটাযুক্ত গুল্ম জাতীয় বন বেশি দেখা যায়? কাঁটাযুক্ত গুল্ম জাতীয় বন, হিমালয় অঞ্চল, পশ্চিমঘাট, রাজস্থান, আসাম। কাঁটাযুক্ত বন আছে কোথায়? মরু অঞ্চলের বন, এটা তো রাজস্থানে রয়েছে এটা। উত্তর সি, রাজস্থান। 9 নম্বর প্রশ্ন, ভারতের বন বিন্যাসে টিয়াক গাছ বা সেগুন গাছ
টিয়া গাছ বেশি পাওয়া যায় কোন অঞ্চলে? পর্ণমোচী বনে, চিরসবুজ বন, কাঁটাযুক্ত বন, নুজ্জ বন। তো হচ্ছে এটা পর্ণমোচী বন, টিয়াক হচ্ছে পাতাচরা বন। উত্তর এ, পর্ণমোচী বন। তো টিয়াক বা সেগুন গাছ হচ্ছে পর্ণমোচী যে উদ্ভিদ, সেখানে জন্মায়, বিশেষ করে মধ্য ভারত এবং কোথায়, দক্ষিণ ভারতে, মধ্য ও দক্ষিণ ভারতে এটি জন্মায় বেশিরভাগ। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, ম্যানগ্রোভ বন কী ধরনের পরিবেশে গঠিত হয়? কী ধরনের পরিবেশে ম্যানগ্রোভ বন গঠিত হয়? পাহাড়ের ঢালে, লোনা জলে বদ্বীপ অঞ্চলে, মরুভূমি অঞ্চলে, শীতল জলবায়ুতে। তো লোনা জল, বদ্বীপ অঞ্চলে যে লোনা জল, জোয়ারি জল, সেখানে এই ম্যানগ্রোভ বন জন্মায়, সুন্দরী গৌরাঙ্গী ওইগুলি জন্মায়, বিশেষ করে সুন্দরবন অঞ্চলে। পরবর্তী প্রশ্ন, কোন কোন বন টাইপ সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চলে জন্মায়? সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সেখানে জন্মায় কোন বন? পর্ণমোচী বন, চিরসবুজ বন, ল্যাটারাইট বন, কাঁটাযুক্ত বন। তো সেখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে সেখানে চিরসবুজ বন জন্মাবে। উত্তর বি, চিরসবুজ বন। চিরসবুজ বন প্রায় বছরে 200 সেমির বেশি যদি বৃষ্টিপাত হয় সেখানে কি চিরসবুজ বন জন্মাবে, যেমন কেরালা অঞ্চলে জন্মাছে, তারপরে আমাদের পূর্ব ভারতের মৌসিনরাম, মেঘালয়, এদিকে চিরসবুজ বন জন্মায়, এখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় বননীতির লক্ষ্য ছিল বনভূমির পরিমাণ বৃদ্ধি করতে বা বৃদ্ধি করতে, কত শতাংশ নিয়ে যাওয়া এর লক্ষ্য ছিল? আমাদের কত, 24.6% রয়েছে, তো কত পার্সেন্ট নিয়ে যাওয়া এর লক্ষ্য ছিল? 20%, 23%, 30%, 33%। আমাদের যে জাতীয় বননীতি তার লক্ষ্য, তার নিয়ম অনুযায়ী আমাদের ভারতে 33% বন যেন থাকা উচিত। উত্তর ডি, 33%। তো 1988 সালে আমাদের জাতীয় বননীতি ঘোষণা করা হয়, সেখানে ওয়ান থার্ড বনভূমি থাকা উচিত। তারা মনে করে যে 1/3 বনভূমি কোনো দেশের 1/3, 1/3 1/3 যেন বনভূমি আচ্ছাদিত থাকে। তো 33%। 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি সোশ্যাল ফরেস্ট্রি প্রজেক্ট কোনটি? বননীতি, সুন্দরবন সংরক্ষণ, জনবন, ইকো ট্যুরিজম। তো সোশ্যাল ফরেস্ট হচ্ছে জনবন, মানুষকে বনভূমির সঙ্গে যুক্ত করা, এটা হচ্ছে জনবন, সোশ্যাল ফরেস্ট্রি। উত্তর সি। 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বনভূমি ক্ষয় বৃদ্ধির কারণ নয়? বনভূমি ক্ষয়ের বৃদ্ধির কারণ নয় কোনটি? চাষের জন্য জমি তৈরি, বনজ দ্রব্য আরোহণ, সেচের উন্নয়ন, বৃক্ষরোপণ। তো ক্ষয়ের কারণ নয় কিন্তু বৃক্ষরোপণ ক্ষয়ের কারণ নয়। উত্তর ডি, বৃক্ষরোপণ। কোনটি ভারতের বনের প্রধান উপযোগ্য নয়? প্রধান উপযোগ্য নয় কোনটি? অক্সিজেন সরবরাহ, বনজ দ্রব্য, খনিজ আরোহণ, ভূমিক্ষয় রোধ। খনিজ আরোহণ, এটি কিন্তু বনের কোনো উপযোগ্য নয়। উত্তর সি, খনিজ আরোহণ। পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, কোন বন টাইপ ডেসিডিয়াস ফরেস্ট নামে পরিচিত? কোন বনভূমিটি ডেসিডিয়াস ফরেস্ট নামে পরিচিত? চিরসবুজ বন, শুষ্ক বন, পর্ণমোচী বন, কাঁটাযুক্ত বন। ডেসিডিয়াস ফরেস্ট হচ্ছে পর্ণমোচী বন, যা বছরের কোনো সময় তাদের সমস্ত পাতা ঝরিয়ে দেয়, এটা হচ্ছে ডেসিডিয়াস ফরেস্ট। ভারতের অধিকাংশ বন হচ্ছে এই ডেসিডিয়াস ফরেস্ট, পর্ণমোচী বন। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে সুন্দরী গাছ, এই সুন্দরী গাছ দেখতে পাওয়া যায় কোন রাজ্যে? পশ্চিমবঙ্গ, গুজরাট, কেরালা, ওড়িশা। তো সুন্দরী গাছ দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গ, বিশেষ করে সুন্দরবন অঞ্চলে, এখানে সুন্দরী গাছ দেখা যায়। উত্তর এ, পশ্চিমবঙ্গ। চিপকো মুভমেন্ট, এই চিপকো মুভমেন্টের গাছকে নিয়ে হয়েছিল। তো চিপকো মুভমেন্ট কোথায় শুরু হয়েছিল? গুজরাট, কর্ণাটক, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র। তো 1970 সালে, 1970 দশকে বা 1970 সালে উত্তরাখণ্ডের সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে কি এই চিপকো আন্দোলন হয়েছিল। গাছ বাঁচাও, জীবন বাঁচাও, এরকম একটা স্লোগান ছিল। তো গাছকে জড়িয়ে ধরার একটা মুভমেন্ট ছিল, সেটা ছিল চিপকো আন্দোলন, গাছকে বাঁচার জন্য গাছকে জড়িয়ে ধরতো। উত্তরাখণ্ডে এটি হয়েছিল 1970 সালে, গাছের কাটার বিরুদ্ধে এই আন্দোলন সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে হয়েছিল। 19 নম্বর প্রশ্ন, বনবিন্যাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রাণী কোনটি? যে বনবিন্যাস হয়, সে বনবিনাশ, এই ক্ষতিগ্রস্ত প্রাণী কোনটি? বন কেটে ফেলছি, তার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রাণী কোনটি? গান্ডার, হাতি, বাঘ, বানর। তো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাঘ।
কারণ কি, বাঘ এই বনেই বসবাস করে, এখানে জাতীয়, এখানে বসবাস করার প্রাণী। বন বাঘ কিন্তু কি এই আমাদের মানুষ ও পরিবেশে বসবাস করতে পারে না, সেই জন্য বাঘের বেশি ক্ষতি হয়েছিল। উত্তর সি। বাঘের বাসস্থান মূলত বনভূমি, ঘন বন। ঘন বন থাকলে সেখানেই বাঘ থাকে। তো সেগুলি বিনাশ হওয়ার ফলে বাঘের উপর সরাসরি প্রভাব পড়ছে, ফলে বাঘ কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি জীববৈচিত্র্যের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বনভূমি? সবচেয়ে গুরুত্বপূর্ণ বনভূমি কোনটি? কৃষিজমি, উদ্যান, সংরক্ষিত বন, শিল্প বন। উত্তর হচ্ছে সি, সংরক্ষিত বন। জীববৈচিত্র্যের দৃষ্টিকোণ থেকে সংরক্ষিত বন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, রিজার্ভ ফরেস্ট। 21 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে চিরসবুজ বন বেশি দেখা যায়? বেশি দেখা যায় চিরসবুজ বন কোথায়? কর্ণাটক, কেরালা, গোয়া, হিমাচল প্রদেশ। তো কেরালায় সবচেয়ে বেশি কি পাওয়া যায়? চিরসবুজ বন পাওয়া যায়, নিরক্ষীয় বন পাওয়া যায়। উত্তর বি, কেরালা। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বন সংরক্ষণের পদ্ধতি? বন সংরক্ষণের পদ্ধতি কোনটি? সাল্ট অ্যান্ড বার্ন, সিলেক্টিভ লগিং, মাইনিং, আরবানাইজেশন। তো বন সংরক্ষণ হয় যখন সিলেক্টিভ লগিং, বেছে বেছে গাছ কাটা হয়, বেছে বেছে চিহ্নিত গাছগুলি কাটা হয়, তখন সেটাই হচ্ছে বন সংরক্ষণের পদ্ধতি। উত্তর বি, সিলেক্টিভ লগিং, নির্বাচিত কাটা, বন কাটা। পরবর্তী প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন, ব্যাম্বো বা বাঁশ সাধারণত কোন টাইপের বনে দেখা যায়? কোন টাইপের বনে এই বাঁশ দেখা যায়? চিরসবুজ বন, শুষ্ক পর্ণমোচী বন, ল্যাটারাইট বন, মরুবন। তো শুষ্ক পর্ণমোচী অঞ্চলে এই বাঁশ সবচেয়ে বেশি দেখা যায়, ব্যাম্বো বা বাঁশ। শুষ্ক পর্ণমোচী বন মানে হালকা ও শুকনো জলবায়ুতে এটি বেশি দেখা যায়। 24 নম্বর প্রশ্ন, কোন ধরনের বন মাটির ক্ষয় সবচেয়ে কমায়? মাটির ক্ষয় সবচেয়ে বেশি রোধ করে কোনটি? চিরসবুজ বন, কাঁটাযুক্ত বন, মরুবন, উদ্ভিদবিহীন অঞ্চল। উত্তর এ, চিরসবুজ বন, চিরহরিত বন। এটা হচ্ছে মাটির ক্ষয় সবচেয়ে বেশি কমায়, চিরসবুজ বন। এই বন সবসময় পাতা আশ্রিত থাকে, ফলে কি বৃষ্টির ফলে মাটির ক্ষয় কম হয়। 25 নম্বর প্রশ্ন, কোনটি একটি প্রাকৃতিক বনবিনাশের উদাহরণ? প্রাকৃতিক বন কোনটি? কারখানা বনায়ন, রাস্তার ধারে বৃক্ষরোপণ, সুন্দরবন, স্কুল বাগান। সুন্দরবন এটা হচ্ছে ন্যাচারাল বনভূমি, বাদ বাকি তিনটে কিন্তু মানুষ ও সৃষ্টি বনভূমি, কৃত্রিম বন। উত্তর সি, সুন্দরবন। সুন্দরবনটি স্বাভাবিকভাবে গঠিত ম্যানগ্রোভ অরণ্য। 26 নম্বর প্রশ্ন, কোন সংস্থা ভারতের আচ্ছাদিত বনের নির্ধারণ করে? আচ্ছাদিত বন কত হবে সেটি নির্ধারণ করে কোন সংস্থা? জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, এনভায়রনমেন্টাল মিনিস্ট্রি। উত্তর সি, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া প্রতি 2 বছর অন্তর এই ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া কি দেশের বনভূমির প্রতিবেদন প্রকাশ করে, কত বনভূমি রয়েছে, কোথায় ঘাটতি হয়েছে, কত বৃদ্ধি পেয়েছে, এটি কিন্তু এই ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া কি করে পাবলিশ করে। 27 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে পশ্চিমঘাট পাহাড় চিরসবুজ বন প্রধান? তো পশ্চিমঘাটে পাহাড় চিরসবুজ বন প্রধান কোথায়? গুজরাট, কর্ণাটক, বিহার, উত্তরপ্রদেশ। তো পশ্চিমঘাট অঞ্চলে রয়েছে কর্ণাটক। উত্তর বি, কর্ণাটকের চিরসবুজ বন এটি প্রধান। উত্তর বি, কর্ণাটক। 28 নম্বর প্রশ্ন, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা JFM প্রকল্প চালু হয় কোন সালে? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কত সালে চালু হয়? 1972 সালে, 1985 সালে, 1990 সালে, 2000 সালে। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট চালু হয়েছিল কত সালে? 2000 সালে, 1990 সালে, 2000 সালে, 2000 সালে হয়ে যায়। উত্তর ডি, 2000 সালে, 1990 সালে, 1990 সালে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট 1990 সালে চালু হয়েছিল। তো ভারত সরকার অনুযায়ী JMF 1990 সালে স্থানীয় মানুষ এবং বন সংরক্ষণ এটিকে যুক্ত করেছিল। এই জন্য মানুষকে বন সংরক্ষণের সঙ্গে যুক্ত করাই হচ্ছে এর কাজ। 1990 সালে চালু হয়েছিল এটা। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি প্রধান বন উৎপাদন নয়? বনের উৎপন্ন নয় কোনটি? বন থেকে উৎপাদন হয় না কোনটি? লাক্ষা, রেজিন, ব্যাটারি, গম। তো ব্যাটারি এটি কৃত্রিম মানুষ সৃষ্টি করে, এটি বন থেকে উৎপন্ন হয় না। রেজিন, গাম এবং লাক্ষা এগুলি তরুক্ষ জাতীয় বন থেকে উৎপন্ন হয়।
পরবর্তী প্রশ্ন, কোন গাছটি ভারতের প্রধান বাণিজ্যিক কাঠ? প্রধান বাণিজ্যিক কাঠ কোন গাছ? পাইন গাছ, দেবদার গাছ, টিয়াক গাছ, ব্যাম্বু। তো টিয়াক, উত্তর টিয়াক। সেগুন গাছ, উত্তর সি টিয়াক। পরবর্তী প্রশ্ন, সোশ্যাল ফরেস্ট্রির মূল উদ্দেশ্য কি? সোশ্যাল ফরেস্ট্রি এর মূল উদ্দেশ্য কি? কারখানা নির্মাণ, বন পরিষ্কার করা, জনসম্পৃক্ত বনায়ন, বিদেশে গাছ রপ্তানি। জনসম্পৃক্ত, মানুষের সঙ্গে সমন্বয় রেখে যে বনায়ন, সেটা হচ্ছে সোশ্যাল ফরেস্ট্রি, উত্তর সি। নিম্নলিখিত কোনটি বন সংরক্ষণের প্রাকৃতিক পদ্ধতি নয়? প্রাকৃতিক পদ্ধতি নয়, কৃত্রিম পদ্ধতি কোনটি? প্রাকৃতিক পুনর্জন্ম, বীজ বপন, সেচ, তবে হচ্ছে শিকড় প্রতিস্থাপন। কোনটি বন সংরক্ষণের প্রাকৃতিক পদ্ধতি নয়? কোনটি? সেচ, উত্তর সি সেচ। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে সবচেয়ে বেশি বনভূমি আছে? কলকাতা, মালদা, পুরুলিয়া, নদিয়া। উত্তর সি পুরুলিয়া। পুরুলিয়া অঞ্চলে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে পশ্চিমবঙ্গে। পুরুলিয়া জেলায় পশ্চিমবঙ্গের শুষ্ক ও পার্বত্য অঞ্চলে বিস্তীর্ণ তৃণভূমি রয়েছে। কোন গাছটি ম্যানগ্রোভ বনের অন্তর্ভুক্ত নয়, অন্যতম অংশ নয়? কোনটি ম্যানগ্রোভ বনের? রিজোফ্রা, অ্যাভিসিনা, সুন্দরী, শাল। ম্যানগ্রোভ বন নয়, হচ্ছে শাল। এটি একটি কি বন? আর্দ্র চিরশুষ্ক বন, শাল গাছ, উত্তর ডি শাল গাছ। চিপকো আন্দোলনের মূল স্লোগান কি ছিল? এখন আলোচনা করলাম যে চিপকো আন্দোলন, এটা উত্তরাখণ্ডে হয়েছিল সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে। তো এটির মূল স্লোগান কি ছিল? বন বাঁচাও, জীবন বাঁচাও, মাটি আমাদের মা, গাছ আমাদের ভাই, গাছের জন্য গাছকে জড়িয়ে ধরো। এই চিপকো আন্দোলনের মূল স্লোগান ছিল গাছের জন্য গাছকে জড়িয়ে ধরো, চিপকে যাও। এটাই উত্তর ডি, গাছের জন্য গাছকে জড়িয়ে ধরো। পরবর্তী প্রশ্ন, বায়োস্ফিয়ার রিজার্ভ এর মূল উদ্দেশ্য কি? বায়োস্ফিয়ার রিজার্ভের মূল উদ্দেশ্য কি? দ্রব্য আরোহণ, পশুপালন, জীববৈচিত্র্যের সংরক্ষণ, পর্যটন। বায়োস্ফিয়ার রিজার্ভের মূল উদ্দেশ্য হচ্ছে জীববৈচিত্র্যের সংরক্ষণ, উত্তর সি জীববৈচিত্র্যের সংরক্ষণ। কোন গাছটি পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় বৃক্ষ, স্টেট ট্রি? রাষ্ট্রীয় বৃক্ষ কোনটি? বট গাছ, কাঁঠাল গাছ, শাল গাছ, মেহগনি। তো শাল গাছ হচ্ছে রাষ্ট্রীয় বৃক্ষ, উত্তর সি শাল। কোনটি চিরসবুজ গাছ নয়? চিরসবুজ গাছ নয় কোনটি? রোজউড, টিয়াক, মেহগনি, পাইন। তো চিরসবুজ গাছ নয় হচ্ছে টিয়াক, এটি পাতাঝরা গাছ, পর্ণমোচী গাছ, উত্তর বি টিয়াক। টিয়াক হচ্ছে পর্ণমোচী গাছ, যা গ্রীষ্মকালে পাতা ঝরায়। পশ্চিমঘাট ও পূর্বঘাটের বনের প্রধান পার্থক্য কি? পশ্চিমঘাটে বেশি বৃষ্টি হয়, পূর্বঘাট সমুদ্রের কাছে রয়েছে, পশ্চিমঘাটের মরুবন আছে, পূর্বঘাটে চিরসবুজ বন আছে। তো মূল পার্থক্য হয়েছে কি? পশ্চিমঘাটে বেশি বৃষ্টিপাত হয়, উত্তর এ। পরবর্তী প্রশ্ন, রেড ডাটা বুক বিপন্ন যে প্রাণী, সেই যে লিস্ট একটা রাখা হয়, সেটা হচ্ছে রেড ডাটা বুক। এটি প্রকাশ করে কোন সংস্থা প্রকাশ করে? FSI, UNEP, WWF, INCN এটি প্রকাশ করে রেড ডাটা বুক, গ্রিন ডাটা বুক এবং ব্ল্যাক ডাটা বুক। তো IUCN বিপন্ন জাতির তালিকায় এইটাই অন্তর্ভুক্ত করা হয় রেড ডাটা বুকে। পরবর্তী প্রশ্ন, 41 নম্বর প্রশ্ন, কোনটি একটি পাহাড়ি বনভূমি? পাহাড়ি বনভূমি কোনটি? টিয়াক বন, দেওদার বন, ব্যাম্বো বন বা বাঁশের বন, সুন্দরী বন। পাহাড়ি বন হচ্ছে দেবদার বন, উত্তর বি। শীতল জলবায়ু অঞ্চলে হিমালয় দেখা যায়। 42 নম্বর প্রশ্ন, বন সংরক্ষণের প্রজেক্ট টাইগার চালু হয় কবে? টাইগার প্রজেক্ট কবে চালু হয়? 1965 সালে, 1973 সালে, 1980 সালে, 1992 সালে। টাইগার প্রজেক্ট চালু হয়েছিল 1973 সালে। 1973 সালে টাইগার প্রজেক্ট চালু হয়। বাঘ সংরক্ষণের জন্য টাইগার প্রজেক্ট চালু হয় 1973 সালে। পরবর্তী প্রশ্ন, অ্যাগ্রো ফরেস্ট্রি বলতে কি বোঝায়?
শুধুমাত্র কৃষি, শুধুমাত্র বন, এটি আগেও আলোচনা করা হয়েছে যে অ্যাগ্রো ফরেস্ট্রি হচ্ছে কৃষির সঙ্গে সঙ্গে বনের সংরক্ষণ। তো কৃষি ও বন একসঙ্গে, এটা হচ্ছে অ্যাগ্রো ফরেস্ট্রি। উত্তর সি, অ্যাগ্রো ফরেস্ট্রি। 44 নম্বর প্রশ্ন, সুন্দরবনের বাঘকে বলা হয়, সুন্দরবনের বাঘকে কি বলা হয়? পাহাড়ি বাঘ, সাদা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, গাছবিড়াল। বলা হয় রয়্যাল বেঙ্গল টাইগার, এটি ভারতের জাতীয় পশু। সুন্দরবনের বাঘকে বলা হয় রয়্যাল বেঙ্গল টাইগার, এটি শুধু পশ্চিমবঙ্গে পাওয়া যায়। রয়্যাল বেঙ্গল টাইগারকে বলা হয় সুন্দরবনের বাঘকে, এটি হচ্ছে ভারতের জাতীয় প্রাণী। কোনটি ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক? আর তোমরা কমেন্টে জানাও পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী কোনটি। তো ভারতের প্রশ্ন, কোনটি ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক, সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান কোনটি? কানহা, সুন্দরী, হেমিস, সিমলাপাল। উত্তর সি, হেমিস, লাদাখের হেমিস, এটি আয়তনের সবচেয়ে বৃহত্তম হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক। উত্তর সি, হেমিস ন্যাশনাল পার্ক লাদাখ এলাকা অনুযায়ী ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক হচ্ছে হেমিস। পরবর্তী প্রশ্ন, কিসের জন্য বন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? শুধুমাত্র কাঠ সরবরাহ, বৃষ্টিপাতের জন্য, বনভূমি রোধ, গৃহ নির্মাণ। তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিসে? বনভূমি এই ভূমিক্ষয় রোধে। তোর সি, ভূমিক্ষয় রোধ। তোমরা কমেন্টে জানাও যে পশ্চিমবঙ্গের জাতীয় পশু কোনটি। 47 প্রশ্ন, কোনটি বন সংরক্ষণের আইনগত উপায়? ফরেস্ট অ্যাক্ট 1927, ওয়াইল্ড লাইফ অ্যাক্ট 1983, মাইনিং অ্যাক্ট 1971, ট্রি কাটিং অ্যাক্ট 2000। তো ওইটার উত্তর হচ্ছে বন সংরক্ষণ আইন কি বলছে? উপা হচ্ছে ফরেস্ট অ্যাক্ট 1927, এটি 1927 সালে প্রথম প্রণয়ন করা হয়। ভারতীয় বন সংরক্ষণ আইন, এটি কিন্তু 1927 সালে প্রথম কার্যকর করা হয় ব্রিটিশ শাসনে। পরবর্তী প্রশ্ন, 48 নম্বর প্রশ্ন, কিসের ফলে বনবিনাশ সবচেয়ে বেশি ঘটে? কিসের জন্য বনবিনাশ সবচেয়ে বেশি ঘটে? বন দ্রব্য আরোহণের জন্য, কৃষির জন্য, জমি রূপান্তর জন্য, পর্যটনের জন্য, পশুপালনের জন্য। তো কৃষিকাজের জন্য যে জমি রূপান্তর করা হয়, গাছ কাটা হয়, এর জন্য বনবিনাশ সবচেয়ে বেশি ঘটে। উত্তর বি। 49 নম্বর প্রশ্ন আজকের, তো ভারতের রেন ফরেস্ট কোথায় পাওয়া যায়? প্রধানত কোথায় ভারতের রেন ফরেস্ট পাওয়া যায়? পশ্চিমঘাটের অঞ্চলে, রাজস্থানে, গুজরাট, বিহার। পশ্চিমঘাট অঞ্চল, কেরালা অঞ্চলে রেন ফরেস্ট পাওয়া যায়। উত্তর এ, পশ্চিমঘাট অঞ্চল। আজকের শেষ প্রশ্ন, ফরেস্ট রিসোর্স তার। আজকে 50 নম্বর প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান, এটি কোথায় অবস্থিত? মহারাষ্ট্র, ওড়িশা, কেরালা, তামিলনাড়ু। তো সাইলেন্ট ভ্যালির অবস্থিত কোথায়, এটি তোমরা কমেন্টে জানাও। এবং কমেন্টে জানাও পশ্চিমবঙ্গের জাতীয় পশু কোনটি। আর এটি 50 নম্বর প্রশ্নের উত্তর কী হবে? মহারাষ্ট্র, ওড়িশা, কেরালা, তামিলনাড়ু। সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত, এটিও তোমরা কমেন্টে জানাবে।